তা সবাই ভালো আছে আশা করি। আমরা শুরু করি আজকের ক্লাস। গত ক্লাসে যেটা ছিল সেটা হলো অর্থ প্যারা নির্দেশক। এই অর্থ প্যারা নির্দেশকগুলো বেঞ্জিন বলয় কীভাবে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে তার রেজোনেন্স কাঠামো। তো সেই রেজোনেন্স কাঠামো আমরা দেখেছি গত ক্লাসে। সেটা স্যার ইন্ডাকটিভ প্রভাব, রেজোন্যান্স প্রভাব এগুলো কি স্যার আমাদের সিলেবাসে আছে? এগুলো তোমাদের বুঝতে হবে। এই টপিকগুলো সামনে আছে ওরিয়েন্টেশন নামে, সেটা আমরা পরে দেখব, এটা আছে। তবু আজকের এই বিষয়টা একটু কথা বলতে হবে তোমাদের সাথে। তার আগে আমাদের যে নিয়মিত জিনিসগুলো দেখি তার মধ্যে ওই কথাগুলো আসবে আস্তে আস্তে, আর ওইগুলো আমি পড়াবো পৃথকভাবে। এই টপিকগুলো আছে সামনে, তো ওটা আমাদের লাগবেই। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক ব্যাখ্যা করতে পারবো না। সেজন্য বিশেষ করে ইন্ডাকটিভ এবং রেজোনেটিং ইফেক্ট এই দুটো লাগবেই। তো দেখো, তোমাদের গত ক্লাসে আমি একটা বুঝিয়েছিলাম যে তার মধ্যে ছিল মনে হয় ওএইচ গ্রুপ বেনজিন বলয়ে যে ইলেকট্রন দেয়, ফলে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং বেনজিন বলয়ের 2, 4, 6 পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এটা আমরা দেখেছিলাম, যার কারণে যখন ইলেকট্রন আকর্ষী বিকারক বেনজিন বলয়ের সাথে এসে যুক্ত হয় তখন এই 2, 4, 6 পজিশনে তারা এসে যুক্ত হচ্ছে। এরকম NH2 একই রকম হয়, তারপরে CH3ও একই রকম। এগুলো আমরা কিছুটা বুঝতে পারছি। যদি সমস্যা হয় আমি হয়তো আর একটা তোমাদের দেখাতে পারি। তো আমরা NH2 নিয়ে আজকে কথা বলতেছি। NH2 দেখো, NH2 এইটা একটু তাহলে আমি একটু বুঝাই দিই প্রথমে, তাহলে তোমাদের হয়তো বা পরে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে যারা করনি। আর রিদম করেছো, রিদম তো আশা করি বুঝতে পারছো। অন্যদের জন্য আমি আর একটা দেখাই দেই। NH2, এই যে NH2, এই NH2টা বেনজিন বলয় কীভাবে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে সেটা আমরা একটু দেখব। দেখি কে যেন আসছে আবার। স্ক্রিন শেয়ার করেন নাই স্যার। হ্যাঁ, আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে না। ও স্ক্রিন তো আমি স্ক্রিনশট দেই না। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু এটা দেখি। NH2 মানে বেনজিন বলয়ে যদি NH2 থাকে তখন সে কিভাবে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। আমরা লিখি এখানে এটা হলো বেনজিন, এখন এখানে আছে NH2। এখানে বেনজিন বলয় দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন নাইট্রোজেনের এরকম দুটো ইলেকট্রন আছে। আর আমি গত ক্লাসে বলছিলাম যে বেনজিন বলয়ের যে 6টা কার্বন, প্রতিটা কার্বনের যে sp2 সংকরণ, এখানে একটা অসংকৃত পি অরবিটাল আছে এবং সেখানে একটা ইলেকট্রন আরও একটা ইলেকট্রন থাকতে পারে। সেই জন্য টোটাল বেনজিন বলয়ে 6টা ইলেকট্রনের অভাব আছে। আর এই কারণেই এই বেনজিন বলয় যার সাথে যুক্ত আছে, বেনজিন বলয় যার সাথে যুক্ত আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এর সাথে যুক্ত আছে হলো NH2। এই NH2 এর আছে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রন বেনজিন বলয়ের যে অভাব আছে সে কারণে ইলেকট্রনগুলো বেনজিন বলয়ের দিকে আকর্ষিত হবে, ফলে এই ইলেকট্রনগুলো বেনজিন বলয়ের দিকে আসবে। এখন কিভাবে আসবে সেটা আমরা দেখব। এই ইলেকট্রনগুলো এই যে বেনজিন বলয়ের দিকে টানলো, যখন ইলেকট্রন দুইটা বেনজিন বলয়ের দিকে যাচ্ছে, ও তো একদম বেনজিন বলয়ে তো একসাথে প্রবেশ করে না, ও
বন্ধন করে করে যায়। তাহলে এই দুটি ইলেকট্রন যখন এখানে আসবে তখন এখানে যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডের ইলেকট্রন দুইটাও এখানে চলে আসবে এখানে। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? আমরা দেখলাম যে এই বেনজিন বলয় এখানে ছিল হলো NH2 আর এই ইলেকট্রন দুটো যখন চলে গেল তখন এখানে একটা প্লাস সাইন হলো, এই যে একটা প্লাস সাইন। আর এই দুটি ইলেকট্রন হয়তো ভিন্ন কালার দিয়ে বোঝাই, এই যে দুটি ইলেকট্রন এখানে আসলো, এখানে একটা প্লাস একটা মাইনাস সাইন হবে, আর এই বন্ডটা এখানে আসলো। এখন এখানে একটু কথা, এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদের। এখানে এই দুটি ইলেকট্রন যখন এখানে আসে তো এই দুটি ইলেকট্রন এখানে আসলে এখানে একটা প্লাস সাইন কেন? কারণ দুইটি ইলেকট্রনের এখানে যখন বন্ড করলো একটা ইলেকট্রন কিন্তু নাইট্রোজেনের পাশে থাকে, আর একটা ইলেকট্রন এ পাশে আসলো। এই যে নাইট্রোজেনের পাশে যে ইলেকট্রনটা থাকলো তার জন্য তো নাইট্রোজেনের কোনো অভাব হলো না, ওর পাশেই থাকলো, মূলত একটা ইলেকট্রন নাইট্রোজেনের কাছে ট্রান্সফার হলো। সেই জন্য এখানে এর এটা হবে একটা প্লাস। আচ্ছা, এখন আমি একটু দেখি কে যেন আসছে, তো ঝামেলায় পড়ে যাবে এরকম পরপর আসতে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। এখানে এই তো এখানে একটা প্লাস হইলো, আর এই যে ইলেকট্রনটা আসলো এই ইলেকট্রন কি করবে? এই ইলেকট্রনকে বিকর্ষণ করলো, ফলে দুটি ইলেকট্রন এখানে চলে আসলো। মূলত এই দুটি ইলেকট্রনের একটা কিন্তু এই কার্বনের আর একটা এই কার্বনের। ওকে নিয়ে আসে কে ফোন করতেছে? হ্যাঁ, ফোনটা আসতেছে কার? আচ্ছা, এখন এখানে আমরা দেখলাম তাইলে এখানে দেখলাম যে এই দুটি ইলেকট্রন এখানে আসলো না, এই দুটি ইলেকট্রন এখানে আসলো, একটা মাইনাস হইলো, একটা মাইনাস হওয়ার কারণ হইলো এই দুটি ইলেকট্রন আসা মানে শুধু একটা আসা, কারণ এই দুটি ইলেকট্রনের একটা কিন্তু এই কার্বনের একটা এই কার্বনের। তো যখন দুইটা ইলেকট্রন আসলো ওরটা যদি ওর কাছে আসে সেজন্য প্লাস মাইনাস হবে না, মূলত একটা ইলেকট্রন অতিরিক্ত আসলো এপাশ দিয়ে, সেজন্য একটা মাইনাস। এরপরে কি হবে? এরপরে হলো NH2, এটা প্লাস থাকলো, আর এরপরে এই যে ইলেকট্রন দুইটা এ আবার এখানে আসবে, আর এই দুইটা আবার এখানে যাবে। তাহলে আমরা এখানে পাবো কি? এই দুটি ইলেকট্রন যখন এখানে আসলো এসে একটা বন্ড করলো, এই যে একটা বন্ড করলো, আর এই দুটি ইলেকট্রন এখানে এসে এখানে একটা মাইনাস করলো। এর পরবর্তী স্টেপে আবার কি হবে?
এখানে আমরা দেখতে পাচ্ছি NH2 প্লাস, আর এখানে আবার এই দুটি ইলেকট্রন এখানে আসবে, আবার এই দুটি ইলেকট্রন এখানে যাবে। তাহলে আমরা কি পাবো? এখানে এই বন্ডটা ছিল, এই বন্ডটা হলো এইখানে ইলেকট্রন দুটা এই হবে। এরপরে কি হবে? এরপরে এখানে কিন্তু একটা বন্ড ছিল, ডাবল বন্ড, এখানে বন্ড ছিল, এখানে সেই বন্ডটা থাকবে। এরপর কি হবে? এই ইলেকট্রন দুটো এখানে আসবে, আর এই দুইটা আবার জায়গায় চলে যাবে। তাহলে আমরা কি পাবো? পেলাম এখানে NH2, আবার ওই ইলেকট্রন দুটো জায়গায় চলে গেল আগে যেখানে ছিল, আর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল বন্ড একটা, এখানে একটা, এখানে একটা হলো। এখন এটাকে আমরা দেখাতে পারি, আমরা যেটা দেখলাম এখানে দেখলাম যে এই বেনজিন রিংয়ের NH2 এখানে ইলেকট্রনগুলো কিভাবে আসছে সেই পথটা আমরা দেখাতে চাই। এভাবে সে গুণনশীল ছিল এবং ফলে আমরা দেখলাম এখানে একটা ডেল মাইনাস হয়েছে, মানে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। তাহলে এই পজিশনগুলোর নাম কি? এটা অর্থ, এটা অর্থ পজিশন, এটাও অর্থ পজিশন, এটা হলো প্যারা পজিশন। তাহলে এখানে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়লো। সে কারণে যদি এখানে যদি কোনো ইলেকট্রন আকর্ষী বিকারক, ধরো যার ইলেকট্রনের অভাব আছে, Na2, তার ইলেকট্রনের অভাব আছে, এই ইলেকট্রন আকর্ষী বিকারক যদি এখানে আসে, তাহলে এসে এখানে সে যুক্ত হতে পারবে। কোনখানে? এই যেখানে যেখানে ইলেকট্রনের আধিক্য ঘটছে, দেখো এখানে ইলেকট্রন বাড়লো, এখানে ইলেকট্রন বাড়লো, এখানে ইলেকট্রন বাড়লো, আর ওর আছে ইলেকট্রনের অভাব। সুতরাং ও যখন আসবে তখন এই জায়গায় সে এসে যুক্ত হতে পারবে, এখানে এসে যুক্ত হতে পারবে, মানে যুক্ত হওয়ার টেন্ডেন্সি তার বেশি, আবার এখানে এসে সে যুক্ত হতে পারবে, এই তিনটে জায়গায় সে যুক্ত হতে পারবে। কিন্তু এই যে জায়গাটা এখানে এসে যুক্ত হতে পারবে না, কারণ এখানে ইলেকট্রনের অভাব আছে। এক মিনিট, হ্যালো, ক্লাস তো অনেক আগেই শুরু হয়েছে, ক্লাসে শুরু হলে আর ঢোকাটা মুশকিল হয়ে যাবে, তো বারবার একটা কাজ করলে আবার এটা রিমুভ হয়ে যায়। লিঙ্ক দিয়েছি, হ্যাঁ লিঙ্ক, ওরা ঢুকছে সবাই, সব জায়গায় দিয়েছি। ঠিক আছে, রাখি, এখন ক্লাসের মধ্যে আছে। আচ্ছা, এটা গেল। দেখি এখানে কে আসলো, নতুন আসলো, কেউ তো আসলো। ওকে, তো তোমরা NH2 এর উপরে কি ডেল প্লাস দেওয়ার দরকার আছে? কিছুর উপরে NH2 না, এটা ডেল প্লাস দেওয়া দরকার নাই, কিন্তু যখন ধরো এটা যে এরকম হয়, দেখো খেয়াল করো,
যদি ব্যাপারটা এরকম হতো HNO3 এ বিক্রিয়া করতে আসছে, কিন্তু সে তো HNO3 আকারে বিক্রিয়া করে না, সে প্রথমে ভাঙে HO আর NO2। এখন এর মধ্যে কোনটা প্লাস? এর মধ্যে এটা ভেঙে কি হয়, ও HO হয়, এটা হলো মাইনাস, আর হয় NO2, এটা হলো প্লাস, এইটা এসে যুক্ত হয়। বুঝছো কথাটা? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। তো এখন এটা তাহলে আমরা বুঝতে পারলাম না? আমরা দেখলাম মূলত এখানে যে NH2, তাহলে NH2টাকে কী বলবো যদি কখনো কোশ্চেন আসে যে NH2 একটি বেনজিন বলয়, NH2 একটি সক্রিয়কারী গ্রুপ, এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে যে NH2-র অবস্থানে বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, কি পারবে না? জি স্যার। আচ্ছা, করে দেই। অভিজিৎ দত্ত এখন আসলো, রিসার্চ। আচ্ছা, এটা গেল। অভিজিৎ এত দেরি করছো কেন? এখন দেখো, স্যার লিঙ্কটা পাই কেন জানি। না আমি তো গ্রুপে দিয়েছি লিঙ্কটা, আমি তো স্যার বুঝলাম না কেন জানি পাচ্ছি না আজকে। না আমি তো গ্রুপে লিঙ্কটা দিয়েছি, আবার তোমাদের ওই যে তোমাদের গ্রুপে দিয়েছি, আর আমার যে গ্রুপটা ফেসবুক গ্রুপ সেখানেও দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে এনিলিনের যে নাইট্রেশন হলো এক্ষেত্রে কিন্তু অর্থ এবং প্যারা অবস্থানে NO2 গ্রুপ যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম এখানে হলো মেটানাইট্রোএনিলিন। এর কারণটা কি? এটা কেন হলো? আমার কথাটা বুঝতে পারছো সবাই? যে NH2 তো অর্থ প্যারা নির্দেশক, তাহলে NO2 এসে যুক্ত হলে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে, কিন্তু এখানে যুক্ত হয়েছে মেটা অবস্থানে। এটা হলো কেন? এটা হওয়ার কারণ হলো দেখো, এটা হওয়ার কারণ হলো এখানে NH2 এই যে NH2 এর সাথে আমরা যেগুলো যুক্ত করলাম মূলত এখানে বিক্রি হয় নাইট্রিক অ্যাসিডে NO2, আর এখানে সালফুরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়াটা হচ্ছে। এখন প্রথম যে কাজটা করে এই যে অ্যাসিডগুলো, তাদের এখানে তো তারা তো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতেছে, এখানে আছে মুক্তজোড় ইলেকট্রন, এটা একটা ক্ষারধর্মী, আর এরা হলো অ্যাসিড ধর্মী। তো প্রথমে সেই হাইড্রোজেন আয়নের সাথে এই NH2টা যুক্ত হয়ে একটা নতুন আয়ন তৈরি করে, সে আয়নটা হলো NH2-র সাথে একটা হাইড্রোজেন এসে যুক্ত হলো NH3, আর এখানে হলো একটা প্লাস, এটাকে বলা হয় অ্যানিলিনিয়াম আয়ন, এইটা গঠন করে। এখন এই অ্যানিলিনিয়াম আয়ন এখন যদি তুমি এখানে HNO3 সালফুরিক অ্যাসিড তো আসছেই এখানে এর উপস্থিতিতে, এরা যদি বিক্রিয়া করে তখন এই NH3 প্লাস এই কিন্তু আর বেনজিন বলয় ইলেকট্রন দিতে পারবে না, কারণ এর তো ইলেকট্রনের অভাব আছে, প্লাস এ আরও বেনজিন বলয় থেকে ইলেকট্রন টানবে, ফলে এই গ্রুপটা হয়ে গেল মেটা নির্দেশক। এখন যখন এখানে NO2টা আসবে তখন NO2টা ওই নাইট্রিক অ্যাসিড থেকে মেটা অবস্থানে আসবে। তো এই কারণে আর বাই প্রোডাক্ট হলো H2। এই অ্যানিলিনিয়াম আয়ন গঠনের জন্য আমরা মেটানাইট্রোএনিলিন মেটানাইট্রোএনিলিন পাই, অর্থ প্যারানাইট্রোএনিলিন পাই না। কিন্তু আমরা যদি করতে চাই অর্থ প্যারানাইট্রোএনিলিন, তখন কি করব?
তখন আমরা দেখো স্যার এই জায়গায় স্যার শেষ একটিতে স্যার NH2 লিখছি কোন NH3 লিখে কিছু ভুল তো। ও NH3 হইলো, কিন্তু যখন NO2 আসলো, তো সেখানে NO2 যখন আসলো, NO2 এখানে একটা ওএইচ থাকে না, এই ওএইচ আর এখানে যে হাইড্রোজেন আয়নটা ছিল এটা মিলে পানি আকারে চলে গেল। সাকিব কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এই বিক্রিয়াটা আমি এখানে দেখিয়েছি, দেখো এই যে, এখন সবাই বুঝতে পারছো? পরেরটা আমরা দেখি, অর্থ প্যারা নাইট্রো এনিলিন আমরা প্রস্তুত করব কিভাবে। দেখো এটা হলো এনিলিন, তার সাথে আমরা বিক্রিয়া ঘটাইলাম কার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এনিলিন, তার সাথে এটার নাম কি, এটার নাম কি তোমরা জানো? এইটার নাম কি? এটার নাম হলো ইথানয়েল, সরি, এটা হলো এসিটাইল ক্লোরাইড। এসিটাইল মানে CH3CO, আর এখানটা ওএইচ ছিল অ্যাসিটিক অ্যাসিড, সেখানে ওএইচটা চলে গিয়ে আসছে ক্লোরিন, হলো এসিটাইল ক্লোরাইড। এটা এনিলিন, এটা এসিটাইল ক্লোরাইড। এটার নাম হলো অ্যাসিড এনিলাইট। এখানে কি হলো, এর একটা হাইড্রোজেন চলে গেল, থাকলো NH, আর এই হাইড্রোজেন চলে গিয়ে তার পরিবর্তে আসলো CH3CO, এই যে COCH3, আর ওই হাইড্রোজেন আর Cl মিলে হলো HCl। এটা হলো অ্যাসিড এনিলাইট। NH2, এই NH2-র প্রেজেন্সে আমরা দেখছি অ্যাসিডের হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করলো NH3+, এনিলিনিয়াম, সেজন্য মেটা পজিশনে নাইট্রো গ্রুপ আসছে। কিন্তু এই অ্যাসিড এনিলাইট যেটা, এটা কিন্তু এর সাথে হাইড্রোজেন আয়ন, অ্যাসিডের হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে পজিটিভ আয়ন তৈরি করতে পারে না। সেই জন্য এই অবস্থায় যদি আমরা নাইট্রেশন মানে নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করাই, তখন নাইট্রোমূলকটা অর্থপ্যারা অবস্থানে আসবে। আমরা দেখি একটু, এটা এনিলিন, এটা অ্যাসিড এনিলাইট, ওইটা আবার লিখলাম, এই যে নাইট্রিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড, 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পাইলাম আমরা কি, এই দেখো অর্থ অবস্থানে যুক্ত হয়েছে। এর কারণে এই যে NH2COCH3, NH2 থাকলে কিন্তু হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে এনিলিনিয়াম আয়ন গঠন করত, কিন্তু এখানে কিন্তু এই NHCOCH3 এর সাথে হাইড্রোজেন আয়ন এনিলিনিয়াম বা NH2+ বা এর প্লাস সাইন নাইট্রোজেনের উপর হওয়া সম্ভব না, ফলে NO2টা এখানে এসে যুক্ত হলো। এটার নাম অর্থ নাইট্রো অ্যাসিড এনিলাইট। এটা গৌণ প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট হলো এইটা, দেখো এই যে প্যারা অবস্থানে যুক্ত হলো, এটা হলো মুখ্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা গৌণ, এটা মুখ্য হলো কেন? অর্থপ্যারা তো একই রকম। এটার কারণ হলো এই, তোমরা কি আমার এইটা দেখতে পাচ্ছ, এই যে মাউসটা ঘুরাচ্ছি, সবাই কি দেখতে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন এখানে এই Na2, এটা কিন্তু অর্থবছর মানে এটা বড় গ্রুপ, তার কাছাকাছি এটা, ফলে এটা ক্রাউডিং ইফেক্ট হবে। সেই জন্য এই জায়গাটা ওর জন্য অতটা কমফোর্টেবল না, বা এখানে এই অ্যাসিড এনিলাইট এই জায়গাটা NO2-র জন্য অ্যাভেলেবেল হবে না ওরকম, কিন্তু এটা অনেক দূরে, এই স্পেসটা একদম খালি, ফলে NO2টা এখানে সহজেই যুক্ত হতে পারবে। এই জন্য আমরা এখানে দুইটা প্রোডাক্ট পাচ্ছি, একটা হলো অর্থোনাইট্রো অ্যাসিড এনিলাইট, আর হলো প্যারানাইট্রো অ্যাসিড এনিলাইট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই গেল আর বাই প্রোডাক্ট পানি। এখন কথা হলো, আমরা তো অর্থোনাইট্রো এনিলিন তৈরি করতে চাচ্ছি, আমরা তো এখনো পর্যন্ত পাইনি সেটা, তাই না? এটা আমরা তৈরি করবো কীভাবে? এই ক্ষেত্রে আমরা এর সাথে কি যোগ করতে পারি? আমরা এখানে একটু লিখি, এটা আমি এখানে কি কি পেলাম যেন, এখানে ছিল অ্যাসিড এনিলাইট, NH3, আর এটা ছিল অর্থোনাইট্রো, আর একটা প্রোডাক্ট হয়েছিল আমাদের প্যারানাইট্রো।
এটা হলো প্যারানাইট্রো, আর বাই প্রোডাক্ট দরকার নেই। এখন এর সাথে আমরা এই দুইটা যে প্রোডাক্ট পেলাম, এই দুটো প্রোডাক্টের সাথে যদি আমরা এটাকে আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া, এই হলো পানি, কার উপস্থিতিতে? অ্যাসিডের উপস্থিতিতে। তখন কি হবে? এই যে NaCO, দেখো এই যে NaCO, এই CH3, এই COCH3, আর এটা এখানে এর হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে, মানে এই হাইড্রোজেনটা ওখানে যাবে আর এটা এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যাবে। এই প্রতিস্থাপিত যাবে কোথায়? এই OH এর সাথে এসে যুক্ত হবে। তাহলে আমরা কি পাবো? এখানে পাবো এই যে NH2, আর এইটা NO2 হলো, আর বাই প্রোডাক্ট হবে কি? CH3CO আর এই OH, মানে CH3CO OH। আমি একসাথে লিখি, এটা ওটা লিখে দেই। এটা হলো NH, এটা হলো Na2, আর এটা হলো CH3CO আর এই OH আসলো, মানে অ্যাসিটিক অ্যাসিড। এটা পেলাম। তো আমরা এভাবে অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করতে পারি। ঠিক আছে স্যার? হ্যাঁ, বলো। স্যার হ্যাঁ, স্যার এখানে স্যার অর্থ আর প্যারার মধ্যে কোনটা স্যার মুখ্য? আচ্ছা, এখানে মুখ্য হবে এইটা, এটা হবে মুখ্য। এখানে অবশ্য ও আগেরটার মতো অত বেশি প্রভাব ফেলে না, কারণ এই গ্রুপটা তো ওর মতো তো বড় গ্রুপ না। তবে তাতেও এটার চেয়ে এটা বেশি তৈরি হবে, এটা বেশি তৈরি হবে প্যারাটা, যেহেতু এখানে স্পেসটা অনেক মানে বেশি জায়গা এখানে, আর এটা তো একটু ক্রাউডিং ইফেক্ট হবে কাছাকাছি যেহেতু। ঠিক আছে, এখানে জি, কোনো স্যার। কোশ্চেন নাই। ওকে, স্যার এই জায়গায় স্যার স্যার এক্ষেত্রে কি অর্থ থেকে অর্থ এবং স্যার প্যারা থেকে প্যারাই গঠিত হবে? বুঝি নাই, কি আবার বলো। বরং স্যার অর্থ যে মানে যোগ্যতা, ওখান থেকে অর্থ মানে অর্থনাইত্য গঠিত হবে নাকি স্যার প্যারা গঠিত হইতে পারবে? অর্থ থেকে আবার বলো কথাটা কি হইলো এখানে? এই অর্থ থেকে অর্থ মানে যুক্ত মানে অর্থ থেকে অর্থ গঠিত হবে নাকি অর্থ থেকে প্যারা মানে গঠিত হইতে পারবে? না না, অর্থতে এটা তো মানে তোমার এখানে তো এই যে এটার কাজ শুধু হলো CH3CO, এটাকে আর্দ্র বিশ্লেষিত করা, আর তো কোনো কাজ নাই এখানে। অর্থটাকে প্যারায় পরিণত করার তো সুযোগ নাই এখানে, শুধু CH3COটাকে সে প্রতিস্থাপন করছে, এখানে CH3CO প্রতিস্থাপন করছে। তো এখানে অর্থ থেকে তো প্যারা থেকে অর্থ হওয়ার কোনো সুযোগ নাই। অভিজিৎ, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। আচ্ছা, স্যার এই জায়গায় হাইড্রোজেন H+ কি শুধুমাত্র প্রভাবক হিসেবে কাজ করবে? প্রভাবক হিসেবে কাজ করছে। আচ্ছা, এটা গেল। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এটা হলো যেগুলো একটু এক্সেপশন তা নিয়ে আমি আলাপ করতেছি, কিন্তু নর্মালি তো তোমরা সবগুলো পারবেই যে NH2 উপস্থিতিতে যখন অন্য একটা গ্রুপ যুক্ত হবে তখন তারা অর্থ এবং প্যারাবস্থান যুক্ত হবে, এটাই স্বাভাবিক। আর এইগুলো একটু অস্বাভাবিক, আর এই ব্যতিক্রমগুলোই কিন্তু পরীক্ষায় আসে বেশি, সেই জন্য একটু আলাপ করলাম। অ্যানিলিনের সালফোনেশন, এই আর একটা দেখো, এটা NH2, এটা কিন্তু ক্ষারধর্মী। আর আচ্ছা, এখানে সালফোনেশন যেমন অ্যানিলিন, এর সাথে সালফিক্সন যুক্ত হয় তখন এই যে NH2 এর সাথে সালফিক অ্যাসিড যুক্ত হলে এটা ক্ষারধর্মীটা অ্যাসিড, একটা লবণ তৈরি হয়, অ্যানিলিনিয়াম বাইসালফেট, এটা লবণ তৈরি হলো, দেখছো একটা লবণ। এটা পরবর্তীতে রিঅ্যারেঞ্জ হয়, সেটা হলো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে।
রিঅ্যারেঞ্জ হয়ে হইল সালফানিলিক অ্যাসিড, এলো সালফানিলিক অ্যাসিড, একটা বাই প্রোডাক্ট হয় অবশ্য পানি। এটা হলো দেখো এখানে এই যে SO4 মাইনাস এটি কিন্তু চলে গেল, এটি SO4 মাইনাস এখান থেকে কি হলো মূলত, এখান থেকে একটা এই সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন একটা ও, আর এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে হাইড্রোজেন মিলে পানি একার চলে গেল, বুঝছো? চলে গিয়ে এখানে থাকলো তাহলে SO3, সেটা এখানে এসে যুক্ত হলো। এটা হলো সালফানিলিক অ্যাসিড। এই সালফানিলিক অ্যাসিড এটা একটা জুইটার আয়ন হিসাবে কাজ করে। কিভাবে জুইটার আয়ন হিসাবে কাজ করে দেখো, তোমরা জুইটার আয়নের কনসেপ্ট এখনও জানো না, তবে আমি একটু বলি। ধরো এইটাই, এই যে জিনিসটা এটা হতে পারে কিভাবে, এটা তো ক্ষারধর্মী আর এটা হলো অ্যাসিড ধর্মী। তো এখন এখান থেকে এই অ্যাসিড কি করতে পারে, সে একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে আর এই হাইড্রোজেনটা গ্রহণ করতে পারে। তাহলে প্রোডাক্টটা আমরা কি পাবো, এই NH2 এটা হয়ে যাবে 3, তখন এটা প্লাস হবে। আর এ যেটা একটা হাইড্রোজেন করে ত্যাগ করলো, এটা হবে মাইনাস। তো একটা যৌগের মধ্যে দুইটা আয়নের অস্তিত্ব, একটা হলো প্লাস একটা মাইনাস, এই জন্য এদেরকে বলা হয় জুইটার। জুইটার মানে এটা একটা জার্মান ওয়ার্ড, সোয়াইট মানে ডাবল, মানে এটা দুইটা আয়নের অস্তিত্ব একসাথে প্রকাশ করতেছে, সেই জন্য এটার নাম হলো জুইটার আয়ন। এটা ওদের একটা বিশেষ বৈশিষ্ট্য। স্যার সেকেন্ড অংশটা থেকে থার্ড অংশটা কি অবস্থা আরেকবার বলবেন স্যার? আমি বলছি যে এখানে এই যে সালফানিলিক অ্যাসিড তৈরি হলো, এই সালফানিলিক অ্যাসিডের NH2টা হলো ক্ষারধর্মী, মানে সে একটা প্রোটন গ্রহণ করতে পারে এই মুক্ত ইলেকট্রন থাকার জন্য। আর এ হলো অ্যাসিড, এ হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে। তো এই হাইড্রোজেন আয়ন যেটা ত্যাগ করে সেটাও গ্রহণ করলো, তাহলে কি হবে, NH2 আর এই হাইড্রোজেন আয়ন মিলে হলো NH3, এই যে NH3 প্লাস হলো। আর ও যখন হাইড্রোজেন আয়ন ত্যাগ করলো তখন মাইনাস হয়ে গেল। তাহলে একটা যৌগের মধ্যে দুইটা আয়নের অস্তিত্ব আমরা একসাথে পাচ্ছি, এই জন্য এটার নাম হলো জুইটার আয়ন। ঠিক আছে? এই যে আমাদের শরীরের যে মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিডও কিন্তু জুইটার আয়নের বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে, কারণ তার মধ্যে NH2 আছে আর COOH আছে। COOH মানে অ্যাসিড, সে হাইড্রোজেন দিতে পারে আর NH2 হাইড্রোজেন গ্রহণ করতে পারে, ফলে ওই অ্যাসিডের ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুইটা আয়নের অস্তিত্ব একসাথে পাওয়া যায়, এই জন্য তাকে জুইটার আয়ন বলা হয়। ওকে, তারপরে আমরা দেখি একটু পরের অংশে কি আছে। নাইট্রোবেনজিনে বেনজিন বলা হয়, সেটা হয়ে গেছিল। পরের অংশে আমরা যাই। এখানে নাইট্রোবেনজিনে আমরা এই যাবৎকালে যেটা দেখলাম যে উদাহরণগুলো, সেগুলো ছিল অর্থপ্যারা নির্দেশক, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মেটা নির্দেশক। এটা মেটা নির্দেশকের কারণ কি, আমরা এখানে নাইট্রোমূলক নিয়ে কথা বলতেছি। নাইট্রোমূলক মেটা নির্দেশক তোমরা সেটা জানো। তো নাইট্রোজেন আর অক্সিজেন এর মধ্যে তড়িৎ ঋণাত্মক একটা পার্থক্য আছে, আর এটা ডাবল বন্ড তো আছে। তো এই পাই বন্ধন ইলেকট্রনটা অক্সিজেন টেনে নেয়, কারণ নাইট্রোজেনের চেয়ে অক্সিজেন ইলেকট্রন টানার ক্যাপাসিটি বেশি। যখনই টানে তখন নাইট্রোজেনটা প্লাস হয়, আর প্লাস যখন হবে তখন তার অভাবের জন্য বেনজিন বলয় থেকে ইলেকট্রন টানবে। এই যে এটা যখন এখানে যায় তখন এই ইলেকট্রন টানলো, টেনে এখানে একটা প্লাস হইলো, ইলেকট্রন অভাব হইলো কিন্তু। আর এটা যখন এখানে গেল এই অক্সিজেনটা মাইনাস হইলো, এখানে একটা মাইনাস এখানে দিলে ভালো হবে, এটা তখন একটা মাইনাস হয়ে যায়। এই যে এটা মাইনাস হইলো। আচ্ছা, এখন আমাদের আচ্ছা এখন দেখো একটু, এখানে এটা মাইনাস হইলো আর এটা প্লাস হইলো। এরপর কি হবে, এর প্লাসের কারণে এই যে পাই বন্ধন ইলেকট্রন ও টানবে, এখানে টেনে এখানে একটা বন্ড করলো। প্লাস মানে অভাব, সেজন্য ইলেকট্রন এই বন্ধন ইলেকট্রন টানলো, টেনে এখানে একটা বন্ড করলো। আর এখানে এই দুইটি ইলেকট্রন কিন্তু এই কার্বনের একটা, এই কার্বনের একটা। তো যখন দুইটি ইলেকট্রন টেনে এখানে বন্ধন করলো, তো এই কার্বনের যে ইলেকট্রনটা সেটা কিন্তু ওর পাশেই থাকবে এই বন্ধনের সময়। মূলত এখান থেকে ইলেকট্রনটা এই পাশে
চলে গেল, সেজন্য এখানে একটা প্লাস সাইন হবে। আবার এই অভাবের কারণে এই বন্ধন ইলেকট্রন আবার এ টানবে, ফলে এখানে একটা প্লাস হবে। তখন এখানে এই বন্ধন ইলেকট্রন এখানে যখন আসলো, এখানে বন্ধ হলো, এখানে একটা প্লাস হলো, এই প্লাস। এখন এই প্লাসের জন্য আবার কি হবে, এই যে বন্ধন এখানে পাই বন্ধন, এই ইলেকট্রন আবার টানবেও। যখনই টানবে নাইট্রোজেন হয়ে প্লাস, নাইট্রোজেন প্লাস হলে এই ইলেকট্রন আবার এখানে চলে আসবে। ফলে আমরা দেখতে পেলাম কি, যে ইলেকট্রনটা দেখো মূলত এখান দিয়ে এখানে আসলো, এর মধ্যে ঘুরতেছে, আবার এখানে গেল, আবার আসবে, এইভাবে সবসময় চলতেই থাকে। এই চলার পথে আমরা দেখতে পেলাম যে এই জায়গাটায়, এই জায়গাটায় এবং এই জায়গাটায়, এটা কোন কোন জায়গা, অর্থ প্যারা, এই পজিশনে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। তো এই পজিশনে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, তো বৃদ্ধি পেল কোথায়, বৃদ্ধি আসে কোথায়, বৃদ্ধি পেল না তুলনামূলকভাবে এই জায়গাগুলোয়, এইখানে এবং এইখানে, এই দুটো জায়গায় ইলেকট্রন ঘনত্ব এই জায়গার চেয়ে বেশি। সেই জন্য যখন কোনো ইলেকট্রন আকর্ষী বিকারক সে যুক্ত হবে, যেহেতু এই জায়গায় তুলনামূলক ইলেকট্রন বেশি, সেই জন্য এখানে এসে যুক্ত হবে। এই জন্য আর এই পজিশনগুলোর নাম হলো মেটা। এই জন্য আমরা বলি NO2 হলো মেটা নির্দেশক গ্রুপ। ওকে, কোনো কোশ্চেন? স্যার উপরে স্যার তীর চিহ্নটা কেন দেওয়া হয়েছে স্যার NO2 এর ক্ষেত্রে? সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ। আর স্যার তীর চিহ্নে মাথার অংশটা সবসময় কোন অংশে দিব স্যার, যে অংশ থেকে যাবে না যে অংশ গ্রহণ করবে? যে অংশে যাবে সেদিকে অ্যারো দেবা, আর যেখান থেকে আসবে সেদিকে ওর বিপরীত দিকটা থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের অংশে যাই। পরের অংশ হলো এর পরের অংশ তো ভালো জিনিস আছে, সৃজনশীল প্রশ্ন একটা। দেখো তোমরা নিজেরা খাতা কলম আছে সাথে? এই একটা কোশ্চেন, উদ্দীপকটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো তো উদ্দীপকটা বুঝতে পারো কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যৌগটা C6H6 মানে বেনজিন, এটাকে R দ্বারা প্রকাশ করা হয়েছে। এই বেনজিন থেকে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হলো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পি তৈরি হলো। বলো তো এই পিটা কি হবে? এই পিটা কি হবে? এই পিটার সংকেত কি বা পিটার নাম কি? নাইট্রোবেনজিন। গুড, এটুকু বুঝলে হলো। আর এটা যখন এদিকে আসলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে CH3Cl বিক্রিয়া করলো, তখন এখানে কি তৈরি হবে? তখন তৈরি হবে টলুইন। তো আমরা এখানে দুইটা প্রোডাক্ট পাচ্ছি, এখানে নাইট্রোবেনজিন যেখানে NO2 আছে, আর এখানে পাবো আমরা বেনজিনের সাথে CH3, এটা হলো টলুইন। এই NO2 হলো মেটা নির্দেশক, আর এখানে যে CH3 পাবো সেটা হবে অর্থ প্যারা নির্দেশক। এইটুকু বুঝলে তোমরা সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। ওকে, আমরা দেখি প্রথম কোশ্চেনটা। আর থেকে, আর মানে বেনজিন থেকে কিউ উৎপাদনের কৌশল। আর থেকে এই যে কিউ পাইলা, এটার কৌশল কি পারবে? আর একটু বলে দিন স্যার। হ্যাঁ স্যার একবার একটু মুখে বলে দিন স্যার। আচ্ছা, এটার কৌশল অবশ্য আমি এখনো শিখাই না, এটা না পারার কথা, এই কৌশল শিখাবো। এটা হলো ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়ার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আছে, যেখানে তিনটা ধাপ মেইনলি ঘটে। প্রথম হলো ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন, যেটা এই যে এই দুটো বিক্রিয়া করে এখানে একটা CH3+ গঠন করে। CH3+ হলো ইলেকট্রন আকর্ষী বিকারক। এই CH3+ বেনজিন বলয়ে এসে বেনজিন বলয়ের ইলেকট্রন টানলে তখন ওই বেনজিন বলয়টা ভেঙে যায়, তখন একটা কার্বো নিউক্লিয়াস বা বেনজিন নিউক্লিয়াস গঠন করে। মানে অভাব হলে একটা প্লাস সাইন হবে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং পরবর্তীতে এখানে যে এই AlCl3-র সাথে ক্লোরিনটা যুক্ত হয়ে AlCl4- হয়, এই কী করে বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে টেনে নেয়। এই মাইনাস কে টানে? এখানে Cl- হাইড্রোজেন টেনে নিয়ে HCl আকারে মুক্ত হয়, আর AlCl3টা পরিণত হয়ে যায়
আর ওখানে বেনজিন রিংটাও গঠন হয়ে যায়, এইভাবে ঘটে। তো এটা তোমাদের পড়াবো, বুঝছো? এটা না পারা কোনো দোষের না, কারণ এটা এই টপিকটা আছে সামনে। ওকে, ঘন স্যার এলিফ্যান্টিক যৌগ প্রতিস্থাপন বিক্রিয়া কি স্যার আমাদের এইবারের সিলেবাসে আছে? তোমাদের কোন বারে সিলেবাস বলতে বোঝাচ্ছে? ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার সেই সিলেবাসে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এলিফেটিক কি? এলিফ্যান্টিক যৌগে স্যার সংযোজন প্রতিস্থাপন এগুলো ক্রিয়া কৌশলগুলো কি আছে সিলেবাসে? এলিফেটিক যৌগ বলতে কি বোঝাচ্ছে? এলিফেটিক যৌগ তো একটা বিরাট অংশ। তুমি কি অ্যালকেনের কথা বলছো না অ্যালকিনের জি কথা স্যার। বলছো? অ্যালকিন, হ্যাঁ। এটা ওইভাবে বিক্রিয়া অনুসারে তো নাই, একটা অংশ আছে বিক্রিয়ার প্রকারভেদ, তার মধ্যে তো সব পড়ে, বুঝছো? বিক্রিয়ার যে প্রকার, জৈব বিক্রিয়ার প্রকারভেদ, তার মধ্যে কিন্তু এর সব পড়ে। কিন্তু অ্যালকাইনের বিক্রিয়া এটা সিলেবাসে নাই। কিন্তু এর আগে কিন্তু আবার সব বিক্রিয়া সিলেবাসের মধ্যে আছে, সব ধরনের বিক্রিয়া। কিন্তু অ্যালকাইনের ওরকম স্পেসিফিক সিলেবাসে মানে উল্লেখ নাই, কিন্তু আমাদের পড়তে হবে, কারণ যখন বিভিন্ন ধরনের জৈব যৌগের প্রস্তুতি করবা, সেক্ষেত্রে কিন্তু এগুলোর অনেক সময় প্রয়োজন হয়, সে কারণে এটা বাদ দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, ঘ নম্বরের কোশ্চেন দেখো, পি ও কিউর মধ্যে কোনটি বেশি সক্রিয় এবং কেন? এটা তোমরা পারবে, বলো। এটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে। কি ব্যাখ্যা দিবে? রেজোনেন্স কাঠামো দিয়ে বুঝাইতে হবে। এটা করো, দ্রুত করে ফেলো তো খাতায়। পি এবং পি অধিক সক্রিয়। হ্যাঁ, কোনটা সক্রিয় বেশি? স্যার পি। পি সক্রিয় বেশি কেন বলো তো? পিটা কি? সিট নাইট্রোবেনজিন। কিসের মেটা নির্দেশক? পি যৌগটা কি? এই যে এটা কি যৌগ? পিটা NO2। তো NO2 কি নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, এটা কি সক্রিয়কারী গ্রুপ? জি স্যার। হুম, জি স্যার। NO2 সক্রিয়কারী গ্রুপ? তুমি কি সক্রিয়কারী গ্রুপ বুঝো? সক্রিয়কারী গ্রুপের কাজ কি? ইলেকট্রন দান করবে স্যার। সক্রিয়কারী ইলেকট্রন দান করবে। তো NO2 কি ইলেকট্রন দান করে? NO2 বেনজিন রিংয়ে ইলেকট্রন দান করে? এখানে সক্রিয়কারী গ্রুপ বলতে বোঝায় যে গ্রুপের উপস্থিতিতে বেনজিন বলয়ে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন অবশ্যই বিকারক এখানে এসে যুক্ত হতে পারে, সেটাকে বলা হয় সক্রিয়কারী গ্রুপ। আর যারা হলো বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। NO2 কি কাজ করে? এই বেনজিন বলয়ে ইলেকট্রন দেয় না বেনজিন বলয় থেকে ইলেকট্রন টানে? টানে। ইলেকট্রন টানে। এখন সেটা তুমি ব্যাখ্যা যেহেতু এটা 4 নম্বরের কোশ্চেন এবং উচ্চতর দক্ষতার কোশ্চেন, তো তুমি এটা অ্যান্সার করবা কিভাবে? তুমি প্রথমে এই বিক্রিয়াটা লিখবে, প্রস্তুতি, যে বেনজিনের সাথে এই বিক্রিয়া করে নাইট্রোবেনজিন তৈরি হবে, এটা তুমি দেখাবে প্রথম। এটা তোমার জ্ঞান হইল। তারপর কি করবে? এই নাইট্রোবেনজিন এর তুমি রেজোনেন্স কাঠামো বুঝাবে। আমি এর আগে যে দেখাইছি, স্লাইডে দেখাইলাম না একটু আগেই? জি স্যার। সেই রেজোনেন্স কাঠামো দেখাবে যে NO2, এই যে এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানে ডাবল বন্ড, অক্সিজেন ইলেকট্রন টানলো, এখান দিয়ে গেল, এই যে কাঠামো দেখিয়েছি একটু আগে, ঠিক সেইটা দিবে এখানে, দিয়ে তারপর ব্যাখ্যা করবে। বলবে যে এই নাইট্রোবেনজিনের রেজোনেন্স কাঠামো থেকে দেখা যাচ্ছে NO2-র উপস্থিতিতে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে, তাই ইলেকট্রন আকর্ষী বিকারক বেনজিন বলয়ে সে সহজে যুক্ত হতে পারবে না, মানে সক্রিয়তা হ্রাস পেল, তাই এটি কম সক্রিয়। বুঝছো? এইভাবে ব্যাখ্যাটা দিবে। আর এই যে মিথাইলমূলক যখন থাকবে, পরের অংশ এটার কিউর ক্ষেত্রে তুমি ওই বিক্রিয়াটা লিখবে বেনজিন, আর এইটা মিল লাগবে বেনজিন, উপর লাগবে CH3। তারপর এই যে CH3 এরও আবার রেজোনেন্স কাঠামো দিবে। এই রেজোনেন্স কাঠামো দিবে কীভাবে? CH3 থেকে ইলেকট্রন নিচের দিকে বেনজিন বলয়ে প্রবেশ করবে। ওই যে NH2 বুঝাইছি আমি একদম ঠিক ওই রকমই। ওখানে এই যে বেনজিনটা তখন লিখবে এভাবে,
এই, আর এটা CH2, এখানে হাইড্রোজেন লাগবে CH3। এখন এইটা এভাবে ইলেকট্রন ভিতরে প্রবেশ করাবে আর এটা এখানে যাবে, ফলে এখানে ডাবল বন্ড হবে, এটা হবে মাইনাস। এইভাবে পরে চক্রাকারে ঘুরতে থাকবে এবং এভাবে দেখাবে যে এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, এই যে মাইনাস হবে এখানে, এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়বে। রেজোনেন্স কাঠামো দেখিয়ে তারপর বলবে এখানে বাড়বে, তারপর বলবে যে এই গ্রুপের উপস্থিতিতে বেঞ্জিন বলয় অর্থ প্যারা অর্থ অবস্থান ইলেকট্রন ঘনত্ব বাড়ে, ফলে ইলেকট্রন ঘনত্ব বিকারক এখানে সহজে যুক্ত হতে পারে। আর এই জন্য এটা হলো সক্রিয়কারী গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের উপস্থিতিতে এর সক্রিয়তা বৃদ্ধি পায়। ঠিক আছে, গেল। তো এই একটা সৃজনশীল প্রশ্ন দেখলাম। এরপরে আসি আমরা পরে আর একটা কোশ্চেনে। দেখো এখানে এটা হলো আমরা অবশ্য এই বিক্রিয়াটা এখনো পড়িনি। দেখো এটা হলো 3A, এটা লৌহ চূর্ণ, এই তাপমাত্রা তোমরা 9, 10 এই জিনিসটা পড়ে আসছো। এখানে বি কি তৈরি হয় বলো তো? বিটা কি হবে? বেনজিন, অর্থাৎ উত্তপ্ত লৌহনলের মধ্য দিয়ে এই যে 450 ডিগ্রি বা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন, এটা হলো ইথাইন গ্যাস প্রবাহিত করলে তৈরি হয় বেনজিন। এটা একটা ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া। এখন এই যে বেনজিন, এরপর তো এই অংশ পারবে, এটা হবে টলুইন আর এটা হবে নাইট্রোবেনজিন। আর ওখানে বলছে A=, এইটা B, N=2। এটা অবশ্যই আরও কোশ্চেন আছে, তাহলে এটা আমরা বুঝলাম এটা টলুইন, এটা হলো নাইট্রোবেনজিন। কোশ্চেন কি? উদ্দীপকটি পূর্ণ করো এবং থেকে, আচ্ছা এইটা থেকে মানে হইল বি থেকে সি উৎপাদনের কৌশল, এই একই রকম কৌশল। মানে ওই যে এইটা আমরা এখনো পড়ি না, ইলেকট্রনক্ষী দ্রুত বিক্রিয়া, ইলেকট্রনক্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার যে কৌশল সেটা শিখতে হবে, তারপর এটা ব্যাখ্যা করতে পারবো। আর ঘ নম্বরের কোশ্চেনে কি, বি, সি ও ডি এর মধ্যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় কোনটি সবচেয়ে বেশি সক্রিয় এবং কোনটি কম সক্রিয়? বি, সি, ডি। তোমার এখানে বেনজিন, আর এটা হলো টলুইন, আর এটা হলো নাইট্রোবেনজিন। তো এর মধ্যে কোনটা সক্রিয় বেশি হবে বলো তো? এখানে একটা হলো বেনজিন, টলুইন। এটা একটা হলো বেনজিন, একটা হলো টলুইন, এটা হলো টলুইন, আরটা হলো নাইট্রোবেনজিন। এটা হলো নাইট্রোবেনজিন। এটা আমরা এখানে বলছি বি কোনটা, বেনজিন এটা বলছে বি। সি কোনটা, এটা হলো সি, টলুইন, আর এটা হলো ডি। এখন এর মধ্যে সক্রিয়তা সবচেয়ে বেশি, কারণ ইলেকট্রন দেয় না, আর এটা তো ইলেকট্রন টানে, সবচেয়ে কম সক্রিয়। তাহলে টলুইনের চেয়ে সক্রিয়তা বেনজিনের কম, বেনজিনের চেয়ে হলো নাইট্রোবেনজিনের আরও কম। এটাও রেজোনেন্স কাঠামো দিয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? স্যার। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি এই টপিকটা। এখন তোমাদের কোশ্চেনগুলো বলো, কোনো কোশ্চেন কারোর আছে কিনা? স্যার NO2 এর ক্ষেত্রে স্যার সবার শেষে স্যার যখন প্রথমত একটা অর্থ অবস্থানে যায়, আবার শেষে তো আবার স্যার অর্থ অবস্থানে যায়, পরে অংশটা পরে কি হবে স্যার একটু বলুন আরেকবার। আবার বলো, কি বলছো? কোশ্চেনটা বলো, আমি লিখি এখানে। হ্যাঁ বলো, কি বলছো? NO2 স্যার নাইট্রোবেনজিনের ক্ষেত্রে NO2 বেনজিন, নাইট্রোবেনজিন, হ্যাঁ এইটা হলো। হ্যাঁ কি হলো তারপরে? এই ক্ষেত্রে স্যার রেজোনেন্সে তো স্যার প্রথমে স্যার বাম পাশে অর্থ অবস্থানে যায় না ইলেকট্রন, রেজোনেন্সে অর্থ অবস্থানে ইলেকট্রন যায়, ইলেকট্রন যায় না প্রথমে স্যার টানে স্যার, টানে। হ্যাঁ টানলে এখানে অভাব হচ্ছে, স্যার জি স্যার, এখানে অভাব হচ্ছে, এখানে অভাব হচ্ছে, এখানে অভাব হচ্ছে। হ্যাঁ তারপরে
স্যার দ্বিতীয় অবস্থায় যখন স্যার অভাব হয় পরে কি হবে স্যার এই অংশটা আগে বলবেন। দ্বিতীয় অবস্থায় অভাব হয় মানে? আমি দ্বিতীয় ক্ষেত্রে আমার যখন অর্থ অবস্থানে অভাব হয় না স্যার, তখন এরপরে কি হবে স্যার? এরপরে কি স্যার NO2 থেকে ইলেকট্রন এই অর্থ অবস্থানে আসবে? দ্বিতীয় অবস্থানে অভাব হয় মানে তুমি কি বুঝো? আমি বুঝি না কোশ্চেনটা। দ্বিতীয় অবস্থানে অভাব হয়, এটা তো একটা রেজোনেন্স কাঠামো চক্রাকারে চলতেই থাকে। এই চলার পথে এখানে ইলেকট্রনের সে অভাব করে ঘটাই গেল, এখানে ঘটাই গেল, এখানে ঘটাই গেল। হ্যাঁ, এখন কি হচ্ছে? এই তিনটে জায়গায় তো একসাথে অভাব হচ্ছে না। এখানে যখন অভাব হচ্ছে তখন তো আর কোথাও অভাব থাকতেছে না। আবার যখন এইটা ফিল আপ হয়ে যাচ্ছে, এটা তো এদিকে ফিল আপ হয়ে যাচ্ছে, তখন এখানে অভাব হচ্ছে। আবার এটা যখন ফিল আপ হয়ে যাচ্ছে এটা দিয়ে, তখন এখানে অভাব হচ্ছে। তিনটে তো জায়গায় তো একসাথে অভাব হচ্ছে না, যে কোনো একটা জায়গায়। সর্বশেষ যে জায়গায় অভাব হচ্ছে এরপরে কি হবে স্যার? এই 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 জায়গাটায় জি স্যার, অর্থ। সর্বশেষ হইলো তোমার এখানে, তখন বন্ডটা এখানে হইলো, আর এখানে বন্ড হইলো, আর এখানে যে অভাব থাকলো, তাই না? এই কথাটা তুমি বলতে চাচ্ছ। এরপর কি হবে? জি স্যার, জি স্যার। এটা তো এইভাবে ছিল, এইভাবে ছিল। এই তুমি কি ক্লাসে দেখো না? দেখি স্যার। তাহলে ওখানে তো রেজোনেন্স ভালো। ছিল করাবেটা, আবার আমাদের করাচ্ছ। এটা তো ওখানে রেজোনেন্স করানোই আছে। আচ্ছা, তো এখানে কি ছিল? এটা হলো ইলেকট্রন টেন, এটা মাইনাস ছিল এটা। এখন এটা কি হবে? এই ইলেকট্রন এখানে যাবে, আর এটা জায়গায় চলে গেল। তো কি হলো? এটা হইলো, তখন এটা ডাবল বন্ড হয়ে গেল, এটাও হলো, আর এগুলো এরকম হয়ে গেল। এই তো হলো, আগের অবস্থায় ফিরে গেল। এখন আবার কি হবে? আবার এটা টানবে দিকে, আবার এখানে প্লাস হবে, আবার এটা টানবে দিকে। এইরকম কিন্তু চলতেই থাকবে। এরকম ইলেকট্রন সবসময় এরকম ঘুরতেই থাকবে। এরকম এই যে এই পথটা আমি দেখাইছি না, যে এই যে পথে সবসময় এরকম চলতেই থাকবে। এখানে এটা নাইট্রোজেন, সরি, এটা নাইট্রোজেন। এখানে এখানে এই যে পথ, এই পথে এরকম চলতেই থাকবে সবসময়। এই চলার পথে আমরা দেখছি এই জায়গাটায়, এই জায়গাটায় এবং এই জায়গাটায় হলে ইলেকট্রনের অভাব হয়। অভাব হলে এই জায়গা দুইটা ইলেকট্রনের তুলনামূলক বেশি থাকে, সেই জন্য এখানে সে যুক্ত হয়। সাকিব, জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এই স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন করো। এখানে এই কোশ্চেন না মুছে ফেলবো? এই রিলেটেড? না স্যার। আচ্ছা, মুছে ফেলে। ওকে, স্যার অর্থ হাইড্রক্সি টলুইন, হ্যাঁ হ্যাঁ। স্যার এই ক্ষেত্রে যদি স্যার তৃতীয় প্রতিস্থাপক আসে সেটা কোথায় যুক্ত হবে? অর্থ হাইড্রোক্সি টলুইন। অর্থ হাইড্রোক্সি টলুইন, আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন তোমার। এটা হলো টলুইন, এখানে অর্থ হাইড্রোক্সি, এখানে অর্থ হাইড্রোক্সি। এখন এখানে কোথায় যাবে পরবর্তী, তাই না? জি স্যার। বলো এখন, এই যে CH3 আর OH, এই দুইটার মধ্যে দুটোই অর্থ অবস্থানে আছে, মানে দুইটাই অর্থ প্যারা নির্দেশক। এখন এই অর্থ প্যারা নির্দেশকের কোনটার সক্রিয়তা বেশি? আমি একটা চার্ট ওইছে। ওই স্যার। OH এর সক্রিয়তা বেশি। আচ্ছা, OH এর যদি সক্রিয়তা বেশি হয় তাহলে এই এখানে নেতৃত্ব দিবে। তো এই অবস্থানে যখন আর একটা গ্রুপ এখানে আসবে, ধরো এখানে আসলো নাইট্রো গ্রুপ, HONO2, এরা আসলো। এখন এ এসে কোথায় যুক্ত হবে? যেহেতু এ নেতৃত্ব দিচ্ছে, সুতরাং এর সাপেক্ষে এটা হলো প্যারা পজিশন। তাহলে কি হবে যুক্ত? এটা হলো CH3, এটা OH তো থাকলো, আর এর সাপেক্ষে এটা হলো প্যারা, এইখানে এসে যুক্ত হইলো। এখন এ অর্থতে আসলো, মানে এ তো অর্থ প্যারা দুইটাই নির্দেশক, তাই না? কিন্তু এই OH এর সাপেক্ষে এটা কিন্তু অর্থ অবস্থানে, এই অর্থ অবস্থান তো আছে, আর এই অর্থ অবস্থানে আসাটাও সেটা তো একটু ক্রাউডিং ইফেক্ট হবে, সেই জন্য এই জায়গাটাই বেশি ফ্রি হবে।
এই জন্য এ এখানে যুক্ত হবে। আর একটা জিনিস, এখানে এর সাপেক্ষেও হয়, ওর সাপেক্ষে কিছু প্রোডাক্ট পাবো। কি প্রোডাক্ট পাবো? ধরো এই CH3 সাপেক্ষে OH, আর এর সাপেক্ষে প্যারাগনটা এইটা, এখানে Na2 যুক্ত হইলো, আর হইলো পানি। এইটা যুক্ত হইলো এর সাপেক্ষে, সেকেন্ডটাতে স্যার CH3 এর সাপেক্ষে যুক্ত আর হচ্ছে। এটা যুক্ত হয়েছে এর সাপেক্ষে। এই দুটোর মধ্যে এইটা হইলো মেইন প্রোডাক্ট, আর এটা হইলো মেজর প্রোডাক্ট, এটা হলো মাইনার, মানে এটা হলো গৌণ, আর সরি এটা হলো মুখ্য, আর এটা হলো গৌণ প্রোডাক্ট। সবাই কি বুঝতে পারছো? ধরো এটা যদি হয় 70%, এটা হবে 30%। তো আমরা সবসময় যেটা মেজর প্রোডাক্ট সেটাই লিখি। সবার কাছে ক্লিয়ার? মানে স্যার সেকেন্ডটা না লিখলেও হবে? লিখতে পারো, তখন এটা গৌণ লিখে দেবা। সবাই বুঝতে পারছো কথাটা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন যদি ধরো এখানে তৃতীয় প্রতিস্থাপক এভাবে যুক্ত হইল, এই দুইটি অর্থ সেই ক্ষেত্রে এরকম হইল তাদের ক্রমানুসারে। যদি একটা অর্থ একটা প্যারা হয়, ধরো এটা যে এরকম থাকতো, এটা আছে CH3 আর এটা আছে NO2, এটা অর্থ, এটা প্যারা। এখন এই ক্ষেত্রে কোনটায় নির্দেশ করতো? বলো, এখন কার নির্দেশ ক্রমানুসারে হবে? CH3 CH3 যখন অর্থ এবং মেটা, এই অর্থপ্যারা এবং মেটা থাকবে, তখন অর্থপ্যারা যে গ্রুপটা সেইটা অনুসারে তৃতীয় গ্রুপটা এসে যুক্ত হবে, মানে এই অনুসারে তাহলে এখানে যুক্ত হবে না? ঠিক আছে, ওকে, আশা করি এটা বুঝতে পারছো। স্যার এইটার জন্য যদি 4 নম্বর প্রশ্ন আসে তাহলে স্যার কিভাবে লিখবো স্যার? কোনটার জন্য? স্যার অর্থ প্যারা আর মেটা দুটো 4 একসাথে নম্বর থাকলে প্রশ্নের আশা মানে 4 পৃষ্ঠা লিখতে হবে এমন কোনো কথা নাই। 4 নম্বর প্রশ্নের আশা মানে তোমার থিঙ্কিং লেভেলটা জাজ করতেছে, তুমি এটা বুঝতে পারছো কিনা। এবং এই যে কথাগুলো বললাম, এটা হতে পারে 4 লাইন, হতে পারে 5 লাইন, কিন্তু এই যে কথাগুলো, মূল কথাগুলো, সেগুলো থাকতে হবে ওখানে। বুঝতে পারছো কথাটা? এই মানুষের থাকতে হবে। কিন্তু 4 নম্বর প্রশ্ন মানে আমার 1 পৃষ্ঠা জুড়ে লিখতে হবে, 2 পৃষ্ঠা লিখতে হবে, এমন কোনো কথা নাই কিন্তু। এখন সৃজনশীল প্রশ্নের মূল যে কথাটা, সেটা হলো তোমার চিন্তার লেভেলটা কতটুকু, সেটা যাচাই করাই কাজ। সেখানে হতে পারে একদম তোমার 4-5 লাইন উত্তর শেষ। এই 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 যে জৈব রসায়ন অধ্যায়, তোমার দেখবা তোমাদের যারা একটু ভালো পারবা, অনেকেই তোমাদের মধ্যে ভালো একটা আইডিয়া হয়ে গেছে আমার মনে হয়, তো তাদের কিন্তু এই পরীক্ষা দিতে খুব অল্প সময় লাগবে। আবার অনেকে দেখো কিছুই পারতেছে না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ, বলো। না স্যার। স্যার এটা একটু বলবেন স্যার, 3 ডিগ্রি কার্বন কেন অধিক স্থায়ী স্যার? 3 ডিগ্রি কার্বন কেন অস্থায়ী? এটা তো এই বিষয়ের মধ্যে না বেটা, এসব তো পড়াবো, তুমি তো পড়ে ফেলছো, তুমি অ্যাডভান্স স্টুডেন্ট। এটা তো পড়াবো, সামনে আসে তো। কি এখন বলতে হবে না সামনে বললে হবে? এটা টপিকের মধ্যে আছে। হবে হ্যাঁ, স্যার, পরে বললে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেই বলি। পরের ক্লাসে বা তারপরের ক্লাসে হয়তো এটা পেয়ে যাবো আমরা। আছে সামনে অনেক চমৎকার টপিক আছে, যেগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। ওই জায়গাগুলো খুব বেসিক, এবং সেটা খুব কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে, তাইলে দেখবো যে বিক্রিয়া টিক্রিয়া অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে? না স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আজকে বলি, আমার এটা ভাবছিলাম বলবো না, তো একটু বলে যাই। এটা হলো একটা জিনিস, ওই যে ইন্ডাকটিভ ইফেক্টের কথা বলছো, শুধু আমি একটু অত ব্যাখ্যা করব না, আমি তোমাদের মনের মধ্যে এই জিনিসটা একটু প্রবেশ করে দিলাম আজকে। এই যে ক্লোরিন, দেখো ক্লোরিন তো এখানে এরকম 6টা আর একটা ইলেকট্রন এখানে সে শেয়ার করেছে। এখন এই ক্লোরিন কিন্তু ইলেকট্রন টানে, তোমরা জানো তো। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তো 2.8 বা কোনো হিসাবে 3। তো এখন এ কিন্তু ইলেকট্রন টানে, এটা হলো উইথড্রয়িং, মানে ইলেকট্রন টানা গ্রুপ। ফলে বেনজিন বলয় থেকে ইলেকট্রনের টানার কথা। এই যে ইলেকট্রন টানে, ফলে এইটা মাইনাস হয়ে যায়। এই যে ইলেকট্রন টেনে এটা মাইনাস হয়, এটাকে বলা হয়
ইন্ডাকটিভ ইফেক্ট, এবং সেই মাইনাস হওয়ার জন্য এটার নাম হলো মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। মাইনাস, এটা হলো মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট এর ক্লোরিনের ইলেকট্রন টানার জন্য। আবার এই করে কি, এই যে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকে এটা আবার বেনজিন বলয় দিতে পারে, কারণ ইলেকট্রনগুলো তো বসে থাকবে না, সে ঘুরতে থাকবে, ফলে ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে। এটা বলে রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স এফেক্ট, এটা ইলেকট্রন যেহেতু দেয় এই জন্য এটা হলো প্লাস ইফেক্ট। তো এই দুইটা মিলে, একটা মাইনাস সে টানছে আবার একটা দিচ্ছে, এই দুইটার রেজাল্টেন্ট হইল এটার চেয়ে এটার প্রভাব এখানে বেশি, মানে ইলেকট্রন এখানে ঘূর্ণন বা রেজোনেন্সে অংশগ্রহণ করার প্রভাবটা বেশি। ফলে এই ইলেকট্রন টানার ক্যাপাসিটি থাকলেও এই রেজোনেন্সের কারণে এর এখানে 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 ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, আর এই জন্য তারা অর্থ প্যারা নির্দেশক হয়। এরা কিন্তু নিষ্ক্রিয়কারী গ্রুপ, বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, কিন্তু ইলেকট্রন ঘূর্ণনের কারণে এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এই জন্য তারা অর্থ প্যারা নির্দেশক হয়। এটা খুবই একটা ভালো প্রশ্ন, পরীক্ষায় আসে মাঝে মাঝে, যদি কোশ্চেন খুব হার্ড হয় সেক্ষেত্রে এটা আসতে পারে। বুঝছো, দুইটা এফেক্ট, একটা হলো রেজোনেন্স আর একটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট। এটার ইন্ডাকটিভ ইফেক্টের চেয়ে রেজোনেন্স ইফেক্টের প্রভাবটা এখানে বেশি হওয়ার কারণে এর অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, আর এই জন্য তারা অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে, ওকে। তো এই এখন যেটা পরে আবার পড়াবেন না স্যার? হ্যাঁ কি, সে এখন যেটা বলছে সেটা তো আবার পরেও পড়াবেন না? এটা এই টপিকের মধ্যেই ছিল, পড়াবো না। এটা জাস্ট তোমাদের যদি কোশ্চেন একটু ভিন্নতা আসে তখন এটা এইভাবে লিখতে হবে। আর রেজোনেন্স আর ইন্ডাকটিভ ইফেক্ট তো পড়াবো, কিন্তু এই ক্লোরিনের ব্যাপারটা তো এখানেই ছিল, অর্থপ্যারা নির্দেশকের মধ্যেই। বুঝছো কথাটা? তো ক্লোরিনকে বোঝানোর জন্য আমি একটু ইন্ডাকটিভ আর রেজোনেন্সের কথা বললাম। তো ঠিক আছে, আজকে তাহলে তোমাদের, হ্যাঁ বলো। সেটা কথা ছিল স্যার। বলো স্যার সিলভার AgCl সাদা, কিন্তু